করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা যেটা জানতে পেরেছি, তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। সততা, ওনার যে ত্যাগ এবং ওনার যে ডেডিকেশন, এটা কোনো তুলনা হয় না। এটা দিনহীন জীবনযাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। আমি 4-5 জায়গায় কেঁদেছি আর কি। মানে একটা মানুষ এত স্যাক্রিফাইসিং হতে পারে, এখানে বঙ্গবন্ধু 55 সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না, এর জন্য ভয়ঙ্কর একটা বাস্তব। আমরা এটা জানি যে জেএসটি অবশ্যই এটা একটা গুড ফেইথে প্রস্তাব দিয়েছে, অথবা বিএনপির 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে। আমার আওয়ামী লীগের নেতাদের সাথে, প্রভাবশালী নেতাদের কাছে এবং সাবেক এমপি, মন্ত্রী এবং বিভিন্ন জেলার দায়িত্বশীল, জেলা উপজেলার বিভিন্ন জায়গার দায়িত্বশীল প্রভাবশালী নেতাদের কাছে একটি অনুরোধ করব যে ভাই প্লিজ, আপনাদের দুইটি পায়ে ধরি, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ এই বর্তমান সময়ে আমাদের যে অসহায় নেতাকর্মীগুলো আছে, প্লিজ সেই নেতাকর্মীগুলোকে বাঁচান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে কথা বলবো বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। ইতিমধ্যে তাকে নিয়ে, অর্থাৎ ডক্টর আসিফ নজরুল স্যারের আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, আওয়ামী লীগকে অর্থাৎ গোপনে নাকি তিনি পুনর্বাসন করতেছেন। বেশ কিছু বক্তব্য ভাইরালের পাশাপাশি ইতিমধ্যে আওয়ামী লীগ মানে বর্তমানে যে স্বৈরাচার খুনি হাসিনা পতনের পরে খুবই একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে এমন পরিস্থিতিতে গোপনে আওয়ামী লীগকে আস্থা জাগাতে বা এইরকম পরিস্থিতিতেও, অর্থাৎ যেখানে দেশের ধরতে গেলে 199% মানুষ আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত, সে সময়টাতে এসেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা কিভাবে প্রকাশ্যে এসে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বা আওয়ামী লীগকে এখনও তারা স্বপ্ন দেখতেছে তারা যে এখনও ক্ষমতায় আসতে পারে, এই বিষয়টা নিয়ে একজন ব্যক্তির মুখ থেকে বেশ কিছু কথা শুনবো। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বর্তমান সময়ে জনপ্রিয় ব্যারিস্টার ফুয়াদ সাহেব, তার বক্তব্যটা শুনবো। অন্যদিকে যে ডক্টর আসিফ নজরুল স্যার যে বক্তব্যগুলো ইতিমধ্যে উপদেষ্টা হয়ে বর্তমান সময়ে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, সে বক্তব্যগুলো দেখবো। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা ভিডিওগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখে আসবো। ওনার যে সততা, ওনার যে ত্যাগ এবং ওনার যে ডেডিকেশন, এটা কোনো তুলনা হয় না। এটা দিনহীন জীবনযাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 8 দফা দাবি থেকে 1 দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। তবে উক্ত সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন উপদেষ্টা আসিফ নজরুল। তবে বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল। তবে শুধু আসিফ নজরুল নয়, পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। এবং এদিকে দেশের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে কথা উঠেছে বহুবার। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? যেখানে ছাত্র রাজনীতি বন্ধ এবং বৈষম্য দূরীকরণে এত বড় ধরনের আন্দোলন তৈরি হয়েছিল, সেখানে পুনরায় কিভাবে ছাত্র রাজনীতি করার জন্য উৎসাহ তৈরি করে সমন্বয়করা। এই বইটা পড়ে আমি 4-5 জায়গায় কেঁদেছি আর কি। মানে একটা মানুষ এত স্যাক্রিফাইসিং হতে পারে, এখানে বঙ্গবন্ধু 55 সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না। আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত, শুধু ইতিহাসকে জানার জন্য না। একটা হচ্ছে
এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য। সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে। আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা, এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা, এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ কেন স্বাধীনতার পর বাকশাল কায়েম করেছিল, কি করেছিলাম আমরা ওনার সাথে। আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন, ওই সময়ের জাসদের লোকজন, ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র। যে এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে 26 মাস জেলে ছিলেন। উনার শিশুপুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন, শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর। আমিও তো বাবা হয়েছি, আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন। এত বড় একটা মানুষ কেন বাকশাল করেছিলেন, কি আমরা তৈরি করেছিলাম সেটা আমার জানতে হবে। সেই অনুসন্ধানটা, সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আছে। থার্ড যে জিনিসটা লাস্ট আমি বলবো যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে, এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে, পাতায় পাতায় দিক নির্দেশনা আছে। আজকের রাজনীতিবিদরা যেন এই বইটা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধুর থেকে ওনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন, কত দূরে সরে গেছেন। এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি, আওয়ামী লীগেরও অধিকাংশ নেতার ক্ষেত্রে সত্যি। আমি এখানে এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। আমি অনেক বড় সমালোচক সরকারের শেখ হাসিনা, কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি বোঝার জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি। এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই। কেন করা হয়নি আপনাকে বলি। এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন, এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যিনি ছিলেন খন্দকার মুশতাক, তার সম্পর্কে ভালো কথা আছে, টাচ করা হয়নি কোনো কিছু। বাংলাদেশকে যদি আওয়ামী লীগের মতো, জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য, এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে 16 বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না, একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না। তারপরে ওনারা আমাকে বলেছেন যে আমার যুক্তিটা কি সেটা বলবার জন্য আর কি, কিন্তু আমি ইন প্রিন্সিপাল এই প্রস্তাব সমর্থন করি না এবং কেন করি না সেটা বলছি আর কি। প্রথম কথা হচ্ছে যে দেশের সাইজ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে 9টা রাজ্য আছে যারা বাংলাদেশ। এখন সেই রকম একটা জায়গাতে আমার দেশটাকে আমি কত টুকরা করে প্রশাসন চালাবো, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, লন্ডনে থেকেছি, পড়েছি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পুরোটা জানি, এটা কিভাবে ফাংশন করে সেটা বুঝি, এটা লেজিসলেটিভ প্রসেস বুঝি। যেহেতু আইনের ছাত্র ছিলাম, সেই কারণে এইটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির একটা কনসার্ন হয়ে যাবে যে বাংলাদেশে আমরা আমাদের দ্বিমত করা ছাড়া অন্য কোনো বিষয়ে একমত না নাগরিকরা, তেমন একটা জায়গাতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করাটা আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে। আমরা কোনো আইন পাস করতে পারবো না। তাই আর্টিকেল 65-66-এ যে পার্লামেন্টের মেম্বারদের কথা বলা হয়েছে তাদের ডিউটিজের ব্যাপারে, যে ল তৈরি করা, লেজিসলেশন বানানো, অর্ডার, রুলস, তারপরে রেগুলেশনস, বাইলস, এগুলো করবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটির লোক দরকার, এই ক্যাপাসিটির 300 মেম্বার অফ পার্লামেন্টই বাংলাদেশে নাই এখন। এটা সকল রাজনৈতিক দল মিলেও এখন 300 জন মেম্বার অফ পার্লামেন্ট পারবে না যারা আর্টিকেল 65-66 অফ দ্য কনস্টিটিউশন কমপ্লাই করতে পারবে, যারা লেজিসলেশন বোঝে, যারা পলিটিক্যাল ডিবেট বোঝে, যারা আইন প্রণয়ন বোঝে। এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের হিস্ট্রিতে দেখেন কোন পার্লামেন্টে 10, 20, 30-এর বেশি ভালো পার্লামেন্টেরিয়ান ছিল না। বাজেট বোঝে না আমাদের অধিকাংশ এরা। আপনি দেখবেন 10 জন 20 জনের বেশি বাজেট অধিবেশনে কেউ কন্ট্রিবিউট করতে পারে না। তো এমন একটা রাষ্ট্রে আপনি যদি সেকেন্ড টিয়ার করেন, টিয়ারটা কমপ্লিটলি আউট অফ টাচ অফ দ্য পিপল, এবং দেখেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশ শাসন করছে, এই ধরনের সুশীল সমাজের সদস্যরাই তো সেখানে যাবে। অতএব 1 মাসের অভিজ্ঞতা থেকে আপনাদের কনসার্ন কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না, সের জন্য ভয়ঙ্কর একটা বাস্তব। আমরা এটা জানি যে জেএসডি অবশ্যই এটা একটা গুড ফেইথে প্রস্তাব দিয়েছে, অথবা বিএনপির 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে আসলে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন
শক্তি এবং প্রত্যেকটা জায়গা বিবেচনা করে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং শত্রুর আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য, এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে 16 বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না, একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সো আজকে বিশেষ করে আমি আমার আওয়ামী লীগের নেতাদের সাথে, প্রভাবশালী নেতাদের কাছে এবং সাবেক এমপি মন্ত্রী এবং বিভিন্ন জেলার দায়িত্বশীল, জেলা উপজেলার বিভিন্ন জায়গার দায়িত্বশীল প্রভাবশালী নেতাদের কাছে একটি অনুরোধ করব যে ভাই প্লিজ আপনাদের দুটি পায়ে ধরি, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ এই বর্তমান সময়ে আমাদের যে অসহায় নেতাকর্মীগুলো আছে, প্লিজ সেই নেতাকর্মীগুলোকে বাঁচান, সেই নেতাকর্মীগুলোর পাশে দাঁড়ান। আপনারা জানেন না, আপনারা বোঝার চেষ্টা করেন, আপনারা জানেন না যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের এই আওয়ামী লীগের, তৃণমূলের নেতা কর্মীরা কত কষ্টে আছে, কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। এই মুহূর্তে প্লিজ তাদের পাশে আপনারা সবাই দাঁড়ান। এই নেতা কর্মীরাই, এই তৃণমূলের নেতা কর্মীরাই আপনাদের সম্পদ রক্ষা করবে, আপনাদেরকে এমপি বানাবে, আপনাদেরকে মন্ত্রী বানাবে, আপনাদের জন্য ওনারাই কাজ করবে। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ আপনারা যেখানে গর্তে লুকিয়ে আছেন সেখান থেকে বের হয়ে এসে আমার এই তৃণমূলের ভাইদের পাশে দাঁড়ান। এই তৃণমূলের বাইরেই আপনারা যারা এখনো স্বপ্ন দেখেন, যে আমরা যারা স্বপ্ন দেখি, আপনারা যারা স্বপ্ন দেখেন যে আমাদের সরকার পুনর্বহাল হবে, এই তৃণমূলের কর্মীরাই এই সরকারকে পুনর্বহাল করতে পারে। ধরেন সরকার পুনর্বহাল হলো অথবা নির্বাচন হলো, যে কোনো একটু দুটির মাধ্যমে যদি ক্ষমতায় আপনি যাইতে হয়, আপনি যদি ক্ষমতায় বসতে হয়, তাহলে তো এই তৃণমূল নেতাদেরকে লাগবে। আপনাকে ধরেন সব বলে দিল যে এই সরকার পুনর্বহাল হলো, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আপনারা সবাই এমপি মন্ত্রী যারা আছেন সবাই আছেন। এখন তৃণমূলের কর্মীরা আপনাদের পাশে নাই, আপনারা কি বাংলাদেশে যাইতে পারবেন? আপনারা কি সংসদে বসতে পারবেন? আপনারা কি মন্ত্রিত্ব করতে পারবেন, এমপিত্ব করতে পারবেন? করতে তো পারবেন না। আপনাদেরকে এসে ছাত্ররা এসে পিটাবে, বিএনপি এসে পিটাবে, জামাত এসে পিটাবে। তাহলে আপনার কি দরকার এখন? আপনার আমাদের এই সরকার যদি পুনর্বহাল করতে হয়, তাহলে ফার্স্ট কাজ যেটি হবে সেটি হচ্ছে আমাদের এই তৃণমূল কর্মীদের পাশে, নেতা কর্মীদের পাশে আপনাদেরকে এখনই দাঁড়াতে হবে। সো তাই আমি বলবো, বিশেষভাবে অনুরোধ করব, প্লিজ এই তৃণমূল কর্মীদের পাশে এখনই দাঁড়ান। ধরেন আপনার ইন্ডিয়ার চাপে পড়ে বা আন্তর্জাতিক চাপে পড়ে এখন আমাদের এই সরকারটি পুনর্বহাল হলো, তো পুনর্বহাল হলে তো আপনার তাদেরকে দরকার, এই তৃণমূলের কর্মীদের দরকার, ওদেরকে ছাড়া তো আপনারা বসতে পারবেন না। তো এই বাস্তবতাটি বোঝার চেষ্টা করুন। দলের তৃণমূলের নেতা কর্মীদের সাথে বেইমানি করবেন না, তাদের বদদোয়ায়, তাদের আহাজারিতে আপনারা কিন্তু ধ্বংস হয়ে যাবেন। তাই প্লিজ এই তৃণমূলের কর্মীদের পাশে এখনই দাঁড়ান। তারপরে আওয়ামী লীগের জন্য দেখেন, আওয়ামী লীগের জন্য পথ খোলা, আমাদের জন্য পথ খোলা, বিকজ আওয়ামী লীগ একটি জনগণের দল। আওয়ামী লীগের জন্য দুটি সুখবর আছে। একটি হচ্ছে, যেহেতু এই সরকার সাংবিধানিকভাবে আওয়ামী লীগ সরকার এখনো দেশের সরকার, শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী, তাহলে এই সরকারটি পুনর্বহাল হতে পারে, এটি সম্ভাবনা আছে। সো এই সরকার পুনর্বহাল করতে হলে কি করতে হবে? তাহলে আমাদের তৃণমূল কর্মীদেরকে লাগবে। তারপর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে যদি আওয়ামী লীগ নির্বাচন হয়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রাজনৈতিক অভিজ্ঞতা স্ট্যাটিস্টিক থেকে বলছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন হয় বা যখনই নির্বাচন হয়, আওয়ামী লীগ 220টি আসন এখনো পাবে। আওয়ামী লীগ কেন পাবে আপনাকে বলি। আওয়ামী লীগের আগস্টের 5 তারিখের আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল, এর চেয়ে শতগুণ আওয়ামী লীগের অবস্থান এখন ভালো হয়েছে। কেন ভালো হয়েছে আপনারা দেখেন, কেন ভালো হয়েছে, কেন আওয়ামী লীগের অবস্থান এখন ভালো দেখেন। 5 তারিখের আগে যত বিরোধী মহল ছিল, বিএনপি, জামাত, ছাত্র ছাত্রী সহ যারা ছিল, সবাই একই প্ল্যাটফর্মে ছিল।
আওয়ামী লীগের বিপক্ষে। কিন্তু এখন যে অবস্থাটি হয়েছে, যে এখন মেইন বিষয় যেটি, যে বিএনপিকে আওয়ামী লীগ চেষ্টা করেও ভাঙতে পারে নাই। আওয়ামী লীগের কোন নেতার মনে প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিএনপিকে ভাঙতে পারে না। কিন্তু এখন বিএনপি অটোমেটিক ভেঙে যাচ্ছে। এটা ভাগ্যের নির্মম পরিহাস। এটাকে বলে ইতিহাস। এখন বিএনপি অটোমেটিক ভেঙে খান খান হয়ে যাচ্ছে। বিএনপির যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নাগরিক শক্তি হবে, সেই নাগরিক শক্তিতে বিএনপির 60% নেতা কর্মী এবং জনগণ তাদের সাথে চলে যাবে। কারণ ছাত্ররা একটা এদেশের মানুষের মধ্যে একটা ভাউতাবাজির ম্যাজিক উপস্থাপন করেছে, যে তারা বুঝি সব কিছু করে দিবে। এই ম্যাজিকের কারণে, ভাউতাবাজির ম্যাজিকের কারণে ছাত্রদের সাথে এদেশের সাধারণ ছাত্রছাত্রীরা চলে যাবে। তারপরে বিএনপির যেই ক্ষমতালোভী নেতৃবৃন্দ আছে, তারা এমপি মন্ত্রিত্বের জন্য নাগরিক শক্তিতে চলে যাবে। তাহলে 60% বিএনপির নেতৃবৃন্দ আপনার নাগরিক শক্তির কাছে চলে যাবে। তারপরে আপনার ছাত্র শক্তির মধ্যে চলে যাবে ছাত্ররা। তারপরে এখন বিএনপির সাথে আগে জামাতের গাঁটছড়া ছিল সেটি নেই। জামাত এখন আলাদা হয়ে গেছে। তাহলে তাদের শক্তিটা কি আরো ক্ষয় হয়ে গেছে। তারপরে আপনি যদি দেখেন বিকাশ নূর যারা আছে, বামদল যারা আছে, তারাও এখন আলাদা হয়ে গেছে, যার যার মতো করে কাজ করতেছে। তাহলে বিএনপি যে ক্ষমতা আসার মতো বাংলাদেশে আওয়ামী লীগের পরে যে দলটি ছিল বিএনপি, সেটার অবস্থা দিন দিন ক্ষয়িষ্ণু। এটা আস্তে আস্তে পরিসরে ছোট হয়ে আসছে। তো তাহলে এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পক্ষান্তরে আপনি যদি চিন্তা করেন, আওয়ামী লীগ এখন আগের চাইতে শক্তিশালী। এখন আওয়ামী লীগ হচ্ছে একটি ইউনাইটেড আওয়ামী লীগ। সো ইউনাইটেড আওয়ামী লীগ যদি হয়, আর আপনারা যদি তৃণমূলের এই নেতাকর্মীদের পাশে এখন দাঁড়াতে পারেন, তাদেরকে উজ্জীবিত করতে পারেন, তাদেরকে ধরে রাখতে পারেন, তাদের মনোবল চাঙ্গা রাখতে পারেন, তাহলে আওয়ামী লীগ নির্বাচন হলেই 220টি আসন পাবে। এই আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না। এই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ একটি শক্তিশালী আওয়ামী লীগ বাংলাদেশে। এই আওয়ামী লীগকে দাবায় রাখার মতো শক্তি পৃথিবীর কারো নাই। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই বিষয়টা নিয়ে যে ইতিমধ্যে একজন ব্যক্তি দেখলাম, সাইফুদ্দিন নাম হয়তো তার, উনি ইতিমধ্যে আওয়ামী লীগকে এখনো আশ্বাস দিচ্ছেন। এর পাশাপাশি তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যটা শুনলেন। অন্যদিকে ডক্টর আসিফ নজরুল স্যারের যে একটা আওয়ামী লীগের প্রতি যে টান, বা আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্যগুলো করেছে শেখ হাসিনা বলেন বা শেখ মুজিব বলেন, যে বক্তব্যগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক, ফেসবুক, ইউটিউবে ব্যাপকভাবে তুলফারে যে ডক্টর আসিফ নজরুল স্যারের এই বিষয়টা নিয়ে, এই বক্তব্যগুলো নিয়ে অনেকে ইতিমধ্যে বলতেছেন ডক্টর আসিফ নজরুল স্যার নাকি গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন, বা আওয়ামী লীগকে এখনো ক্ষমতা আসার জন্য গোপনে ষড়যন্ত্র করতেছেন। অনেকে দেখলাম কমেন্ট সেকশনে ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে অনেক মন্তব্য করতেছেন। তো বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কোনো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।